প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজ আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ের একটি পাঠ নিয়ে আলোচনা করছি। আমরা প্রথম এই দ্বাদশ শ্রেণীতে প্রথম অধ্যায়ের যে সূচনা করেছিলাম, ইতিহাস রচনার যে উপাদানগুলির কথা, সেখানে জনশ্রুতির বিভিন্ন ভাগগুলি পড়েছি আমরা। এরপর দ্বিতীয় ভাগ রয়েছে আমাদের সেই ইতিহাসের উত্তরাধিকার বা অতীতের উত্তরাধিকার সম্পর্কে প্রশ্ন। তাহলে অতীতের উত্তরাধিকার সেই যাকে বলা হচ্ছে ইংরেজিতে ইনহেরিটেন্স অফ দ্য পাস্ট। ইতিহাস হলো দেশ, কাল এবং মানুষের যে অতীত, সেই তার কাহিনী, সেই অতীত কাহিনী। ইতিহাস হলো অতীতের কাহিনী, তাই অতীতের উত্তরাধিকার নিয়েও আমরা দেখতে পাবো দৃষ্টিভঙ্গিগত বেশ কিছু পার্থক্য রয়েছে। বিশেষত আমরা দেখা যায় ভারতের মতো যে উপনিবেশিক দেশ, সেই উপনিবেশের ইতিহাস রচনার ক্ষেত্রে আমরা দেখা যায় বেশ কিছু পার্থক্য দেখা যায়। ইতিহাস রচনা করতে গিয়ে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য, সেখানে আমরা যেমন যদি দৃষ্টিভঙ্গিগত দিক থেকে দেখি, আমরা দেখতে পাবো ইংরেজ ঐতিহাসিকরা বা ব্রিটিশ ঔপনিবেশিক ঐতিহাসিকগণ তারা তাদের দৃষ্টিভঙ্গিতে ভারতবর্ষের ইতিহাস রচনা করেছেন। একটা সাধারণ উদাহরণ, আবার দেশীয় ঐতিহাসিকরা তাদের দৃষ্টিভঙ্গিতে ইতিহাস, ভারতের ইতিহাস রচনা করেছেন। একটা সাধারণ যদি উদাহরণ আমরা দিই, তাহলে দেখতে পাবো এটা পরিষ্কার হবে। যেমন পলাশির যুদ্ধ, সেই পলাশির যুদ্ধের জন্য আমরা দেখা যায় বিখ্যাত ব্রিটিশ বা ইংরেজ ঐতিহাসিক এস.সি. হিল তিনি সিরাজউদ্দৌলাকে দায়ী করেছেন। আবার আমরা দেখি যদি দেশীয় ঐতিহাসিক ব্রিজেন গুপ্ত, তিনি বলেছেন যে না, এই পলাশির যুদ্ধের জন্য ইংরেজরাই দায়ী ছিল। তিনি এই দুই পক্ষই তাদের যুক্তি দেখিয়ে এটা বোঝানোর চেষ্টা করেছেন। তাহলে এই যে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য, যার ফলে আমরা কি দেখতে পাবো, একই ইতিহাস রচনার ক্ষেত্রে বেশ কিছু সমস্যা সৃষ্টি হয়েছে। তাহলে সেই সমস্যা আমরা দেখতে পাবো যদি আরো একটু আমরা পরিষ্কারভাবে এই দৃষ্টিভঙ্গিগত পার্থক্য নিয়ে আলোচনা করি বা দুটি দৃষ্টিভঙ্গির কথা আমরা আলোচনা করি, তাহলে সেই ইতিহাস রচনা করতে গিয়ে আমরা যদি দেখি, সেখানে দেখতে পাবো বা এই ইতিহাস রচনা করার ক্ষেত্রে আমরা দেখা যায় যে ব্রিটিশ ঔপনিবেশিক ঐতিহাসিকগণ বা ব্রিটিশ সাম্রাজ্যবাদী ঐতিহাসিকগণ তারা তাদের দৃষ্টিভঙ্গিতে উপনিবেশের ইতিহাস, ভারতের মতো উপনিবেশগুলির ইতিহাস রচনা করেছেন। আবার সেই উপনিবেশবাসী হিসাবে দেশীয় ঐতিহাসিকগণ তাদের সেই পুরনো প্রাচীন, অর্থাৎ উপনিবেশরা বা ইউরোপীয়রা তাদের দেশ দখল করার পূর্বে বা উপনিবেশ প্রতিষ্ঠার পূর্বে তাদের যে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সেগুলিকে বা তাদের শ্রেষ্ঠত্বকে তুলে ধরার চেষ্টা করেছে। আবার অন্যদিকে সাম্রাজ্যবাদী ঐতিহাসিকগণ তাদের ইতিহাস, উপনিবেশের ইতিহাস রচনার ক্ষেত্রে তাদের সেই উপনিবেশিক জাতিগুলির শ্রেষ্ঠত্বের কথা তুলে ধরেছে। যাই হোক, সেগুলো আমরা আসছি আরো দ্বিতীয় চ্যাপ্টারে আরো ভালোভাবে পাবো। যাই হোক, এখানে আমাদের যে বিষয়টা আমরা দেখা যায় সেই ইতিহাস রচনার ক্ষেত্রে দুটি দৃষ্টিভঙ্গিতে ইতিহাস রচিত হয়েছে, যার একটা হচ্ছে ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গি আর একটা হচ্ছে দেশীয় ইতিহাস চর্চা বা দেশীয় ঐতিহাসিকদের দৃষ্টিভঙ্গিতে রচিত ইতিহাস। তাহলে প্রথমে আমরা আলোচনা করব ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গিতে ইতিহাস। তাহলে সেই ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গি ইতিহাসে আমরা যদি দেখি বা ইতিহাস দৃষ্টিভঙ্গিতে বেশ কিছু ভাগ রয়েছে বা বিভিন্ন ভাবে বা বেশ কিছু আমরা বিষয় পাবো যেগুলিকে তারা তুলে ধরেছে। যেগুলির মধ্যে প্রথমে আমরা পাবো, এক নম্বরে হিসাবে আমরা যদি দেখি, সেখানে দেখতে পাবো স্বৈরতন্ত্রের কথা। এই সমস্ত ব্রিটিশ উপনিবেশিক বা সাম্রাজ্যবাদী ঐতিহাসিকগণ তারা স্বৈরতন্ত্রের তত্ত্বকে তুলে ধরেছেন। কারণ তারা সেক্ষেত্রে আমরা দেখতে পাবো তাদের শ্রেষ্ঠত্ব। তারা বলেছেন যে ভারতবর্ষে ইতিপূর্বে ইংরেজ শাসন প্রতিষ্ঠা হওয়ার পূর্বে ভারতের যে শাসন ব্যবস্থা ছিল, সেখানে আইনের শাসন বা প্রজাদের কোনো তত্ত্ব বা প্রজাদের কোনো অধিকারের কথা ছিল না। সেখানে স্বৈরতান্ত্রিক দৃষ্টিভঙ্গিটাই ছিল বিশেষ গুরুত্বপূর্ণ, অর্থাৎ স্বৈরতন্ত্রই ছিল একমাত্র শাসন। তাহলে সেক্ষেত্রে আমরা দেখা যায় এক্ষেত্রে বিশেষ উদাহরণ হিসাবে পাবো 1770 খ্রিস্টাব্দে আলেকজান্ডার ডাও রচনা করেছেন যে গ্রন্থটি আমরা পাবো হিস্ট্রি অফ হিন্দুস্তান। আলেকজান্ডার ডাও এটি রচনা করেন হিস্ট্রি অফ হিন্দুস্তান। এই গ্রন্থে আমরা দেখা যায়, দেখতে পাবো তিনি ভারতবর্ষের যে শাসক বা ভারতের শাসন ব্যবস্থা সম্পর্কে এই গ্রন্থে তিনি বলেছেন যে ভারতের ইতিহাসের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে স্বৈরতন্ত্র। 1770 খ্রিস্টাব্দে এই আলেকজান্ডার ডাও এই গ্রন্থ
গ্রন্থটি রচনা করেছেন, যার নাম হচ্ছে হিস্ট্রি অফ হিন্দুস্তান। ঠিক তেমনি ভাবে দ্বিতীয়ত আমরা পাবো যে দিকটা বা দ্বিতীয় হিসাবে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে এরপর যে ইতিহাস চর্চার ক্ষেত্রে দ্বিতীয় ভাগ বা দ্বিতীয় দিক হচ্ছে এশিয়াটিক সোসাইটি। এশিয়াটিক সোসাইটি ভারতবর্ষের ঔপনিবেশিক, আমরা আগেই বললাম যে ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে এই ঔপনিবেশিক সরকার বা ঔপনিবেশিক ঐতিহাসিক কবি প্রথম ভারতবর্ষের ইতিহাস চর্চা ও রচনা শুরু করেন। তাই সেক্ষেত্রে আমরা দেখা যায় ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে বিখ্যাত ইংরেজ শাসক ওয়ারেন হেস্টিংস, লর্ড ওয়ারেন হেস্টিংস, তার অবদান বা তার ভূমিকা হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ। তারই উদ্যোগে আমরা দেখতে পাবো 1783 খ্রিস্টাব্দে উইলিয়াম জোন্স কলকাতায় প্রতিষ্ঠা করেন, কলকাতাতে প্রতিষ্ঠা করেছেন এই এশিয়াটিক সোসাইটি। এই এশিয়াটিক সোসাইটি আমরা দেখতে পাবো বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ভারতবর্ষের ইতিহাস রচনার ক্ষেত্রে। এই এশিয়াটিক সোসাইটির উদ্যোগে আমরা দেখা যায় ভারতের ইতিহাস রচনা এবং গবেষণার কাজ শুরু হয়। ঠিক তেমনি ভাবে 3 নম্বরে আমরা পাবো যেটা বিশেষ গুরুত্বপূর্ণ তার ভাগ, সেটা হচ্ছে খ্রিস্টান মিশনারিদের উদ্যোগ। এই সময় ভারতবর্ষে ইংরেজ শাসকদের সঙ্গে সঙ্গে বেশ কিছু খ্রিস্টান মিশনারিরাও ভারতে এসেছিলেন। এই খ্রিস্টান মিশনারিদের উদ্যোগে ভারতের ইতিহাস রচনার কাজ শুরু হয়। এক্ষেত্রে উল্লেখযোগ্য হচ্ছেন 1800 খ্রিস্টাব্দে উইলিয়াম ক্যারি, মার্সম্যান ও উইলিয়াম ওয়ার্ড, এই তিনজনে মিলিত হয়ে শ্রীরামপুরে প্রতিষ্ঠা করেন ব্যাপটিস্ট মিশন। শ্রীরামপুরে এই ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করেন, যেখানে আমরা দেখা যায় ভারতবর্ষের ইতিহাস রচনা এবং চর্চার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই শ্রীরামপুরের ব্যাপটিস্ট মিশন। এদের মধ্যে উল্লেখযোগ্য কথা আমরা বললাম উইলিয়াম ক্যারি, মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ড। এই ক্ষেত্রে উইলিয়াম ক্যারি রচনা করেছিলেন একটি ঐতিহাসিক গ্রন্থ। এই সময়কালে উইলিয়াম ক্যারি রচিত গ্রন্থটির নাম হচ্ছে ইতিহাসমালা। এই গ্রন্থটি তিনি রচনা করেন। এটি একটি প্রশ্ন হয়, ইতিহাসমালা গ্রন্থটি কে রচনা করেছিলেন। তাহলে এই খ্রিস্টান মিশনারিদের উদ্যোগে আমরা দেখব ভারতের ইতিহাস বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই খ্রিস্টান মিশনারি। ঠিক তেমনি ভাবে 4 নম্বরে আমরা পাবো বিশেষ করে যেটি, সেটা হচ্ছে কর্মচারীদের প্রশিক্ষণ কলেজ। ভারতবর্ষে যে সব শাসন বা ইংরেজদের শাসন, কর্মচারীদের প্রশিক্ষণ কলেজ। ভারতের ব্রিটিশ শাসন পরিচালনা করার জন্য দেখা যায় ব্রিটিশ সরকার লর্ড কর্নওয়ালিস এর সময়কাল থেকে দেখা যায় বিশেষ করে এক বিশেষ ধরনের কর্মচারী যাদেরকে বলা হতো আইসিএস, ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষা গ্রহণ করে, সেটা ইংল্যান্ডেই হতো, পরবর্তীকালে ভারতবর্ষে হয়। সেই আইসিএস পরীক্ষা পাস করে ভারতের ব্রিটিশ শাসন ব্যবস্থার ক্ষেত্রে পরিচালনা করার ক্ষেত্রে সেই সমস্ত কর্মচারীরা ভারতবর্ষে আসেন এবং ভারতের শাসন ব্যবস্থা পরিচালনা করেন। তাহলে সেই সমস্ত কর্মচারীরা ভারতবর্ষের ভাষা, সংস্কৃতি, সমাজ, রাজনীতি, অর্থনীতি সম্পর্কে তেমনভাবে অবগত ছিলেন না। তাই সেই সমস্ত ভারতে আগত ব্রিটিশ কর্মচারীদেরকে ভারতীয় ভাষা, সংস্কৃতি, সাহিত্য বা আরো বিভিন্ন রাজনীতি, অর্থনীতি সম্পর্কে জ্ঞান করার জন্য বা প্রশিক্ষণ দেওয়ার জন্য লর্ড ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দে কলকাতাতে প্রতিষ্ঠা করেছিলেন। কলকাতায় প্রতিষ্ঠা করেন ফোর্ট উইলিয়াম কলেজ। এই ফোর্ট উইলিয়াম কলেজে এই সমস্ত কর্মচারীদেরকে ভারতীয় ভাষা, সংস্কৃতি, ইতিহাস ইত্যাদি, ঐতিহ্য ইত্যাদি সম্পর্কে শিক্ষাদান বা প্রশিক্ষণ দেওয়া হতো। তাই সেখানে আমরা দেখতে পাবো সেই কলেজের অধ্যাপক রামরাম বসু রচিত গ্রন্থটির নাম হচ্ছে প্রতাপাদিত্য চরিত্র।
প্রতাপাদিত্য চরিত্র। ঠিক তেমনি ভাবে আমরা পাবো আরেক অধ্যাপক যার নাম হচ্ছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচিত গ্রন্থটির নাম হচ্ছে রাজাবলী। এই গ্রন্থে তিনি ভারতবর্ষের বৈদিক যুগ থেকে দেখা যায় মোটামুটি ভাবে তিনি ভারতবর্ষের কৌরব পাণ্ডবদের যুগ অর্থাৎ যুধিষ্ঠিরের রাজত্বকাল সম্পর্কে তিনি পর্যন্ত তিনি ইতিহাস রচনা করেছেন। এইভাবে আমরা দেখতে পাবো এই কলেজের প্রশিক্ষণ দেওয়ার জন্য যে কলেজটি গড়ে ওঠে তা ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে। যাই হোক, আমরা দেখতে পাবো এই কর্মচারী প্রশিক্ষণ কলেজটি ভারতের ইতিহাস রচনায় উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক তেমনি ভাবে আরো একটি হিসাবে আমরা পাবো যার কথা বিশেষ করে এরপরে ব্যক্তি হিসাবে জেমস মিলের রচনা। এই বিখ্যাত ভারতবর্ষে বা উপনিবেশিক যে সমস্ত ঐতিহাসিকগণ ভারতবর্ষের ইতিহাস রচনা করেছেন তাদের মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য হচ্ছেন এই জেমস মিল। এই জেমস মিলের উল্লেখযোগ্য আমরা বিশেষ করে পাবো কেন না, জেমস মিল রচিত যে 3টি খণ্ডে তিনি ভারতবর্ষের ইতিহাস রচনা করেছেন যার নাম হচ্ছে হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া। হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া। এই হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থের 3টি খণ্ডে বিভক্ত। এই 3টি খণ্ডে আমরা দেখা যায় 3টি জাতি বা 3টি যুগের তিনি অবতারণা করেছেন। একটা হচ্ছে হিন্দু যুগ, দ্বিতীয় হচ্ছে মুসলিম যুগ, আর তৃতীয় হচ্ছে ব্রিটিশ যুগ। প্রথম দুটি যুগকে তিনি ধর্মের দিক থেকে ব্যাখ্যা করেছেন, কারণ ভারতবর্ষের প্রাচীন ধর্ম বা ভারতের প্রাচীন জাতি হিসাবে হিন্দুরা শাসন চালাতেন, সেই হিন্দু যুগ। দ্বিতীয় হচ্ছে মুসলিম যুগ, তারপর ভারতবর্ষে আসে ইসলামরা, এই মুসলমানরা তারা ইসলাম ধর্ম নিয়ে আসে, তাই সেটা হচ্ছে মুসলিম যুগ বা ইসলাম যুগ হিসাবে তিনি ব্যাখ্যা করেছেন। আর তৃতীয় হচ্ছে ব্রিটিশ যুগ। তার তিনি 3 নম্বরে ইসলামদের পর ভারতবর্ষে বা মুসলমানদের পর ভারতের শাসন ক্ষমতা দখল করেন আমরা দেখা যায় ইউরোপীয় ইংরেজরা। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখা যায় তিনি এটি ব্যাখ্যা করেছেন যে পূর্ববর্তী যুগের তুলনায় পরবর্তী যুগগুলি হচ্ছে উন্নততর, অর্থাৎ হিন্দুদের তুলনায় মুসলিমরা ছিল উন্নত, আবার মুসলিমদের তুলনায় ইউরোপীয়রা হচ্ছে উন্নত। তাই এদিক থেকে আমরা দেখতে পাবো যেটা আমরা প্রথমেই বলেছি ঔপনিবেশিক ঐতিহাসিকগণ তাদের দৃষ্টিভঙ্গি দিয়ে এটা প্রমাণ করতে চেয়েছেন যে ইউরোপীয়রা তাদের শ্রেষ্ঠত্বের কথা তুলে ধরতে চেষ্টা করেন বা তারা ইংরেজরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি হিসাবে প্রতিষ্ঠিত এবং ভারতের এই সমস্ত ইতিহাস হচ্ছে অত্যন্ত নিকৃষ্ট বা নগণ্য, এই কথা তিনি আমরা দেখতে পাবো। আলেকজান্ডার ডাও যেটা বলেছেন বিশেষ করে আমরা দেখবো ভারতের ইউরোপীয় সভ্যতার বিপরীত বলে তিনি ভারতের সভ্যতা সংস্কৃতিকে ব্যাখ্যা করেছেন। যাই হোক, তাহলে জেমস মিলের রচিত হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থে তিনি 3টি খণ্ডে এটিকে প্রকাশ করেছেন এবং এই গ্রন্থে বিশেষ করে ভারতবর্ষের ইতিহাস তিনি তুলে ধরেছেন এবং সেটা ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গিতে তুলে ধরেছেন। তাই এই গ্রন্থটি আমরা দেখা যায় এই যে প্রশিক্ষণ কলেজটার কথা আমরা বললাম ফোর্টুলিয়ান কলেজ, সেটি কলকাতা থেকে 1806 খ্রিস্টাব্দে চলে যায় ইংল্যান্ডে। 1806 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে স্টার্টফোর্ডে প্রতিষ্ঠিত হয় যার নাম হচ্ছে হেইলিবেরি কলেজ। এই হেইলিবেরি কলেজে আমরা দেখা যায় বিশেষ করে এই জেমস মিলের রচিত বইটি সেখানকার পাঠ্যসূচির অন্তর্ভুক্ত হয়, অর্থাৎ সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়, এই গ্রন্থটি সেখানে পড়ানো হতে থাকে। তাহলে এই হচ্ছে জেমস মিলের ঘটনা। এরপর আমরা পাবো যেটা আরেকটি উল্লেখযোগ্য দিক হচ্ছে সেটা হিন্দু মুসলিম বিভাজন। এই সময় ঔপনিবেশিকগণ ভারতের 2 প্রধান জাতি হিন্দু এবং মুসলিম, সেই হিন্দু মুসলিমদের মধ্যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করা হয় বা তাদের রচনাতে হিন্দু মুসলিমদের পার্থক্য তুলে ধরা হয়। সেখানে তারা বলেন, বিশেষ করে আমরা যদি দেখি সেখানে দেখতে পাবো যে তাদের মতে ইসলাম ধর্ম তারা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। আমরা আগেই বললাম যে তিনি বলেছেন পূর্ববর্তী যুগের তুলনায় পরবর্তী যুগ হচ্ছে বিশেষভাবে উন্নত। তাহলে এই ক্ষেত্রে আমরা তারা বলেছেন যে ইসলামরা বা ইসলাম ধর্ম হচ্ছে বর্বর এবং ধ্বংসকারী। তারা একের পর এক লুণ্ঠন এবং ধ্বংস কাণ্ড চালিয়ে ভারতের শাসন ক্ষমতা দখল করেছে এবং ভারতবাসীদের মনে তাদের জায়গা করেছে। শুধু তাই নয়, ইসলামরা তরবারির সাহায্যে ভারতীয়দের মন এবং ভারতের শাসন ব্যবস্থা পুরোপুরি দখল করেছে।
কিন্তু এই ইউরোপীয় খ্রিস্টান ধর্ম সেটা কিন্তু নয়, তারা কিন্তু উন্নত, অনেক সাংস্কৃতিক দিক থেকে, ধর্মীয় দিক থেকে, সমস্ত দিক থেকে তারা উন্নত, এই কথা বলার চেষ্টা করেছেন। অর্থাৎ এর মধ্য দিয়ে আমরা দেখতে পাবো তারা একদিকে যেমন ঔপনিবেশিক শক্তিকে শ্রেষ্ঠ বলে প্রমাণ করার চেষ্টা করেছেন, ঠিক তেমনি ভাবে ভারতবর্ষে হিন্দু এবং মুসলিম এই দুইয়ের মধ্যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করেছেন এই ঔপনিবেশিকদের রচনাতে, আমরা এটা দেখতে পাবো। যাদের মধ্যে আমরা পাবো আলেকজান্ডার ডাউই, তিনি বলেছেন মুসলিম শাসকরা হচ্ছেন তরবারির জোরে দেশে তাদের শাসন এবং ধর্মটাকে প্রতিষ্ঠা করেছেন, তিনি বলেছেন তার রচনা বা লেখনীর মধ্যে দিয়ে। তাহলে এইভাবে হিন্দু মুসলিম বিভাজনের দিকটাও আমরা দেখা যায় ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গিতে দেখতে পাবো। এছাড়াও আরো একটি বিষয় আমরা পাবো, যে বিষয়গুলি হচ্ছে সেখানে বিশেষ করে 7 নম্বরে আমরা পাবো, সেটা হচ্ছে ঊনবিংশ শতকের ইতিহাস। ঊনবিংশ শতকের ইতিহাস চর্চা। এই ঊনবিংশ শতকের ইতিহাস চর্চা যদি আমরা দেখি, সেখানে দেখতে পাবো ঊনবিংশ শতকের বেশ কিছু ঔপনিবেশিক ঐতিহাসিক তারা তাদের ইতিহাস চর্চা এবং রচনার কাজ শুরু করেন, এবং সেই ইতিহাস রচনার মধ্যে দিয়ে তারা যেমন একদিকে ইউরোপীয় জাতির শ্রেষ্ঠত্ব তুলে ধরেন, ঠিক তেমনি ভাবে ভারতবর্ষের ইতিহাস তারা তুলে ধরেছেন তাদের দৃষ্টিভঙ্গিতে, অর্থাৎ ঔপনিবেশিক ব্রিটিশ সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গিতে। সেক্ষেত্রে আমরা দেখতে পাবো উল্লেখযোগ্য রচনাগুলির মধ্যে রয়েছে আমাদের এই ঊনবিংশ শতকে, যাদের মধ্যে রয়েছে জেমস গ্রান্টের রচিত, ডাফের রচিত হচ্ছে হিস্ট্রি অফ দ্য মারাঠাস। জেমস গ্রান্ট ডাফ রচিত হচ্ছে হিস্ট্রি অফ দ্য মারাঠাস। জেমস গ্রান্ট ডাফের রচিত হচ্ছে হিস্ট্রি অফ দ্য মারাঠাস। হিস্ট্রি অফ দ্য মারাঠাস। তেমনি ভাবে আমরা পাবো জেমস টডের রচিত হচ্ছে, জেমস টড তার রচিত গ্রন্থটির নাম হচ্ছে অ্যানালস and Antiquities of Rajasthan। তেমনি উইলিয়াম হান্টারের রচিত হচ্ছে, উইলিয়াম হান্টার রচিত গ্রন্থটি হচ্ছে অ্যানালস অফ রুরাল বেঙ্গল। অ্যানালস অফ রুরাল বেঙ্গল। এই গ্রন্থগুলি হচ্ছে ঊনবিংশ শতকে ভারতবর্ষের ইতিহাস রচনার ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রশংসা দাবি রাখে বা উল্লেখযোগ্য কৃতিত্বের স্বাক্ষর রাখে। ঠিক তেমনি ভাবে ঊনবিংশ শতকেই নয়, আমরা দেখা যায় বিশেষ করে বিংশ শতক এই ভারতের ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গিতে ইতিহাস রচনা কাজ চলতে থাকে। তাই বিংশ শতক আমরা দেখতে পাবো এই ইতিহাস চর্চাটা অব্যাহত থাকে। এক্ষেত্রে আমরা দেখতে পাবো যে সমস্ত গ্রন্থগুলি রচিত হয় তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভিনসেন্ট স্মিথ রচিত গ্রন্থগুলির নাম হচ্ছে, বিশেষ করে আমরা দুটি গ্রন্থ তিনি রচনা করেন, একটা হচ্ছে আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া, আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া, এবং অন্য গ্রন্থটি হচ্ছে অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া। অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া এই দুটি গ্রন্থ তিনি রচনা করেন। ঠিক তেমনি ভাবে আমরা পাবো আরো অরওয়েল রচিত হচ্ছে কেমব্রিজ হিস্ট্রি অফ ইন্ডিয়া, তেমনি কিথের রচিত হচ্ছে হিস্ট্রি অফ এ কনস্টিটিউশনাল হিস্ট্রি অফ ইন্ডিয়া। এইভাবে আমরা দেখতে পাবো বিভিন্ন গ্রন্থ এই বিংশ শতকে রচিত হয়।
এইভাবে আমরা দেখতে পাবো এই ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গিতে ভারতবর্ষের ইতিহাস এই বিভিন্ন ভাবে আমরা রচনার কথা দেখতে পাবো। শৈলতান্ত্রিক দিক, তেমনি হবে এশিয়াটিক সোসাইটির উদ্যোগ, তেমনি খ্রিস্টান মিশনারি ব্যাপটিস্ট মিশনারিদের উদ্যোগ, তেমনি ভাবে আমরা পাবো বিশেষ করে ফোর্ট উইলিয়াম কলেজের উদ্যোগ, ঠিক তেমনি ভাবে আরো আমরা পাবো বিশেষ করে জেমস মিলের রচনা হিন্দু মুসলিম বিভাজনের কথা, ঊনবিংশ শতকের ইতিহাস চর্চা, বিংশ শতকের ইতিহাস চর্চা। ঠিক তেমনি তার দ্বিতীয় দিকটা, 2 নম্বর দিকটা আমরা যদি বলি, সেখানে দেখতে পাবো যে দুটি ভাগে দৃষ্টিভঙ্গিতে আমরা ইতিহাস রচিত হয়, সেটা হচ্ছে দেশীয় ইতিহাস চর্চা, 2 নম্বর দিক। তাহলে দেশীয় ইতিহাস চর্চার ক্ষেত্রে আমরা দেখো এই ঔপনিবেশিক যে ব্রিটিশ সাম্রাজ্যবাদী ঐতিহাসিকগণ তাদের দৃষ্টিভঙ্গিতে ইতিহাস রচনা করেছেন, সেটাকে বাদ দিয়ে আমরা দেখা যায় দেশীয় ঐতিহাসিকগণ তারা ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে এই ঔপনিবেশিক ঐতিহাসিকদের পথকে অনুসরণ করে তারা ভারতের ইতিহাস রচনায় অগ্রসর হয়েছেন। তাই আমরা প্রথম দিকে দেখতে পাবো তারা জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গিতে ইতিহাস রচনা করেন। প্রথম দিকে আমরা দেখা যায় আঞ্চলিক দৃষ্টিভঙ্গিতে তারা ইতিহাস রচনার কাজ শুরু করেন, পরবর্তীকালে তারা জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গিতে ইতিহাস রচনা করেছেন ভারতের দেশীয় ঐতিহাসিকগণ। তাই আমরা দেখা যায় প্রথম দিকে রচনাগুলিতে সেরকম ভাবে জাতীয়তাবাদী প্রভাব আমরা দেখতে পাবো না, পরবর্তীকালে ইতিহাস গ্রন্থগুলিতে আমরা দেখা যায় জাতীয়তাবাদী ইতিহাসের দৃষ্টিভঙ্গি দেখতে পাবো। তাহলে সেই দেশীয় ঐতিহাসিকদের চর্চা 2 নম্বরে আমরা পাবো। দেশীয় ঐতিহাসিক বা দেশীয় ইতিহাস চর্চা। এই দেশীয় ঐতিহাসিকগণ আমরা আগেই বললাম যে ইংরেজ বা ব্রিটিশ উপনিবেশিক ঐতিহাসিকদের পথকে অনুসরণ করে মূলত ইতিহাস রচনার ভারতের ইতিহাস রচনার কাজ শুরু করেছেন। তাই তারা প্রথম দিকে আমরা দেখতে পাবো আঞ্চলিক ইতিহাস রচনায় বিশেষ গুরুত্ব দিয়েছেন, পরবর্তীকালে আমরা দেখা যায় যে জাতীয়তাবাদী ঐতিহাসিক বা ইতিহাস রচনার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই ক্ষেত্রেও আমরা দেখতে পাবো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আমাদের, যেমন যদি আমরা দেখি সেখানে দেখতে পাবো বেশ গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আমাদের সেই সমস্ত ভাগগুলি, যেমন আমরা ঔপনিবেশিক ইতিহাসিকদের ক্ষেত্রে পেয়েছি, তেমনি ভাবে দেশীয় ঐতিহাসিকদের ক্ষেত্রেও পাবো বেশ কিছু ভাগ রয়েছে আমাদের। সেই সমস্ত ভাগগুলি হচ্ছে হিন্দু চেতনার ইতিহাস। প্রথম যদি আমরা দেখি সেখানে দেখতে পাবো হিন্দু চেতনার ইতিহাস। এই সময় আমরা দেখা যায় ভারতের দেশীয় ঐতিহাসিকগণ ভারতবর্ষে হিন্দু ধর্ম, সেই হিন্দুত্ব বা ভারতের জাতীয় সমাজ তারা বলেছেন ব্রিটিশরা বিশেষ করে ভারতবর্ষে তারা তাদের দৃষ্টিভঙ্গিতে ইতিহাস রচনা করেছেন, তারা হিন্দু ধর্ম ঐতিহ্যের কথা তারা তাদেরকে চাপা দিয়ে রেখেছিল। তাই আমরা দেখা যায় এই দেশীয় ঐতিহাসিকগণ তারা ভারতবর্ষের বলেছেন যে ব্রিটিশ উপনিবেশ বা ব্রিটিশ ইংরেজ শাসকরা তাদের কোনো অধিকার ছিল না, তারা তাদের রচনাগুলিতে কোথায় বারবার প্রমাণ করার চেষ্টা করেছে যে তাদের কোনো অধিকার ছিল না ভারতের সমাজ এবং ধর্মের উপর প্রভাব বিস্তার করা। তাই আমরা দেখা যায় এই সময় বেশ কিছু জাতীয়তাবাদী ঐতিহাসিকগণ বা দেশীয় ঐতিহাসিকগণ তাদের রচনায় একদিকে যেমন জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরেছেন, ঠিক তেমনি ভাবে তারা ওই মুসলিম বা ইসলাম ধর্মকে খাটো করার জন্য হিন্দুত্ব বা হিন্দুত্ববাদী চেতনার কথা তুলে ধরেছেন। যাদের মধ্যে উল্লেখযোগ্য হিসাবে পাবো আমরা দয়ানন্দ সরস্বতীর লেখা গ্রন্থটির নাম হচ্ছে দয়ানন্দ সরস্বতী লেখা গ্রন্থটির নাম হচ্ছে সূত্রার্থ প্রকাশ। এই সূত্রার্থ প্রকাশ গ্রন্থে আমরা দেখা যায় তিনি এই খ্রিস্টান বাইবেল এবং কোরআনের, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ সেই বাইবেল এবং কোরআনের তীব্র সমালোচনা করেছেন। এমনকি তিনি বলেছেন অন্য অনুকরণের প্রয়োজন, তিনি ভারতীয়দের বলেছেন গো টু দ্য বেদস, অর্থাৎ বেদের যুগে ফিরে যাও, তাহলেই সবকিছু হবে। তাছাড়া আমরা দেখা যায় বিশেষ করে আরো একজন পাবো আমরা বিনায়ক দামোদর সাভারকর, তিনি অনুরূপভাবে এই হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্বকে তুলে ধরতে গিয়ে ইসলাম ধর্মের সমালোচনা করেছেন। তাহলে এইভাবে আমরা দেখতে পাবো হিন্দু চেতনার ইতিহাস। তেমনি 2 নম্বরে আমরা পাবো বিশেষ করে যে বিষয়টি সেটা হচ্ছে মুসলিম চেতনার ইতিহাস। 2 নম্বরে আমরা পাবো মুসলিম চেতনা। ঠিক তেমনি ভাবে ভারতীয় এই হিন্দুত্ববাদী চেতনার যেমন বিকাশ ঘটে, তেমনি ভাবে আমরা দেখা যায় এই সময় বেশ কিছু ইসলাম ধর্মাবলম্বী বা মুসলিম ঐতিহাসিক যারা মুসলিম এই হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্বের কথা পার্থক্য তুলে ধরে তারা ইসলাম ধর্মের শ্রেষ্ঠত্বকে প্রতিষ্ঠা করার কথা ঘোষণা করেন বা চেষ্টা করেন। তাই সেটা হচ্ছে মুসলিম চেতনার ইতিহাস। এই মুসলিম চেতনার ইতিহাস রচনা করতে গিয়ে আমরা দেখা যায় বিশেষ করে বেশ কিছু ঐতিহাসিক যারা তাদের ইসলাম ধর্মের শ্রেষ্ঠত্বকে তুলে
ধরার চেষ্টা করেছেন, যেমন মামদুদের নবাব। ঠিক তেমনি ভাবে পাবো আমরা আরো একজনের কথা বিশেষ গুরুত্বপূর্ণ, যিনি বিশেষ করে দেখা যায় মৌলানা শওকত আলী। সেই মৌলানা শওকত আলী তিনি এটিকে বিশেষ করে তুলে ধরেছেন তাদের কথা। মৌলানা শওকত আলী, আর বললাম আমরা মামদুদের নবাব, এই দুজন তাদের রচনায় ইসলাম ধর্মের শ্রেষ্ঠত্বকে তুলে ধরার চেষ্টা করেছেন। ঠিক তেমনি ভাবে আমরা বললাম যে প্রথমে এই দেশীয় ঐতিহাসিকগণ আঞ্চলিক ইতিহাস রচনায় বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। তাহলে এর আরেকটি দিক আমরা পাবো আঞ্চলিক ইতিহাস। এই সময় দেশীয় ঐতিহাসিকগণ বিভিন্ন অঞ্চলের ইতিহাস রচনা করেছেন। সেই আঞ্চলিক ইতিহাসগুলি মূলক গ্রন্থগুলি হচ্ছে এখানে বিশেষ গুরুত্বপূর্ণ। সেই সমস্ত আঞ্চলিক ঐতিহাসিক গ্রন্থগুলির নাম হচ্ছে আমরা যদি দেখি সেখানে দেখতে পাবো সেটা কুমুদনাথ মল্লিকের বিশেষ উল্লেখযোগ্য হচ্ছে গ্রন্থগুলি। কুমুদনাথ মল্লিকের লেখা নদিয়া কাহিনী, নদিয়া কাহিনী। ঠিক তেমনি ভাবে রয়েছে আমাদের সুরেন্দ্রনাথ সেনের, সুরেন্দ্রনাথ সেন রচিত গ্রন্থটি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম অফ দি মারাঠাস, অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম অফ দি মারাঠাস। ঠিক তেমনি ভাবে আমরা পাবো আরো কয়েকটি গ্রন্থ, বিশেষ করে কালীকিঙ্কর দত্ত রচিত ব্রিগেনগুপ্তের সিরাজউদ্দৌলা, সিরাজউদ্দৌলা। ঠিক তেমনি ভাবে কালীকিঙ্কর দত্তের The Santal Insurrection, insurrection of 1855 to 57 এই গ্রন্থটি। তাহলে এরকম আমরা আঞ্চলিক ইতিহাস মূলক গ্রন্থগুলির কথা পাবো। ঠিক তেমনি ভাবে আমরা পাবো আরো একটি বিষয় 4 নম্বরে, যেটা বিশেষ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে জাতীয় ইতিহাস। এই সময় ভারতবর্ষের দেশীয় ঐতিহাসিকগণ আঞ্চলিক ইতিহাস রচনার সঙ্গে সঙ্গে জাতীয় ইতিহাস রচনাতেও বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য গ্রন্থগুলি হচ্ছে আমরা যদি দেখি সেখানে দেখতে পাবো দাদাভাই নওরোজি, দাদাভাই নওরোজির লেখা হচ্ছে পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। Poverty and un-British rule in India। দাদাভাই নওরোজির লেখা গ্রন্থটি। ঠিক তেমনি ভাবে আমরা পাবো আরো কয়েকটি গ্রন্থ, যেমন রমেশচন্দ্র দত্তের হচ্ছে ফল অফ দ্য মুঘল এম্পায়ার, যদুনাথ সরকারের হচ্ছে ফল অফ দ্য মুঘল এম্পায়ার। যদুনাথ সরকার এর লেখা বইটির নাম হচ্ছে ফল অফ দ্য মুঘল এম্পায়ার, ফল অফ দ্য মুঘল এম্পায়ার, যদুনাথ সরকার। ঠিক তেমনি ভাবে আমরা পাবো আরো কয়েকটি গ্রন্থ, যেমন রমেশচন্দ্র দত্ত রচিত হচ্ছে দুটি খণ্ডে ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া, রমেশচন্দ্র দত্তের। ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া। ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া, এরকম বিভিন্ন গ্রন্থ জাতীয়তাবাদী ঐতিহাসিকগণ এই জাতীয় ইতিহাস রচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ঠিক তেমনি ভাবে আমরা পাবো অর্থনৈতিক ইতিহাস। 5 নম্বরে হচ্ছে আমাদের
অর্থনৈতিক ইতিহাস, বেশ কিছু ভারতের দেশীয় ঐতিহাসিক ভারতের অর্থনৈতিক ইতিহাস রচনার প্রসঙ্গে রাজনৈতিক ইতিহাস সঙ্গে সঙ্গে অর্থনৈতিক ইতিহাসের কথাও তুলে ধরেছেন। যাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নরেন্দ্র কমলেশ ত্রিপাঠী হচ্ছে ট্রেড অ্যান্ড ফিনান্স অফ ইন বেঙ্গল প্রেসিডেন্সি, নরেন্দ্র কৃষ্ণ সিংহ রচিত হচ্ছে ইকোনমিক হিস্ট্রি অফ বেঙ্গল, বিনয় ভূষণ চৌধুরী হচ্ছে গ্রোথ অফ কমার্শিয়াল এন্ড এগ্রিকালচার ইন বেঙ্গল, সিরাজুল ইসলাম রচিত গ্রন্থটি হচ্ছে দ্য পার্মানেন্ট সেটেলমেন্ট ইন বেঙ্গল। সিরাজুল ইসলামের রচিত ইসলামের হচ্ছে দ্য পার্মানেন্ট সেটেলমেন্ট of settlement in Bengal। এই গ্রন্থটি বিশেষ উল্লেখযোগ্য। ঠিক তেমনি ভাবে আমরা দেখতে পাবো সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস। 6 নম্বরে আমরা পাবো সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস। ভারতবর্ষের সমাজ ও সংস্কৃতি নিয়ে বেশ কিছু জাতীয়তাবাদী ঐতিহাসিকগণ এই সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস রচনা করেছেন। এইরকমও বেশ কিছু উল্লেখযোগ্য গ্রন্থ রয়েছে আমাদের, যেগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিশেষ করে আমরা পাবো শিবনাথ শাস্ত্রীর লেখা রামচন্দ্র লাহিড়ী ও তৎকালীন বঙ্গ সমাজ, সেটি বিশেষ গুরুত্বপূর্ণ। ঠিক তেমনি ভাবে আরো আমরা পাবো কয়েকটি, যেটা বিশেষ করে প্রদীপ সিংহের রচিত হচ্ছে 19th century of Bengal aspects of the social history, সালাউদ্দিন আহমেদের সোশ্যাল আইডিয়াস এন্ড সোশ্যাল চেঞ্জ ইন বেঙ্গল। এরকম বিভিন্ন আমরা পাবো ইতিহাস, সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসগুলো গ্রন্থ। তাহলে এইভাবে আমরা দেখতে পাবো উপনিবেশিক দৃষ্টিভঙ্গিতে ইতিহাস রচনা, তেমনি ভাবে আমরা পাবো দেশীয় ঐতিহাসিকদের দৃষ্টিভঙ্গিতে ইতিহাস, ভারতবর্ষের ইতিহাস রচনার কথা। এই দুটি ভাগে ভারতের ইতিহাস রচিত হয়। তাই সবশেষে আমরা যদি মূল্যায়নের দিকে আসতে চাই তাহলে দেখতে পাবো যে ঔপনিবেশিক ব্রিটিশ সাম্রাজ্যবাদী ঐতিহাসিকগণ তারা তাদের রচনার মধ্যে দিয়ে ভারতের প্রাচীন যে ঐতিহ্য, হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব, সেটাকে বাদ দিয়ে তারা তাদের নিজেদের ধর্ম এবং নিজেদের সমাজ সভ্যতার শ্রেষ্ঠত্বকে তুলে ধরেছেন। অন্যদিকে আমরা দেখা যায় ভারতের দেশীয় ঐতিহাসিকগণ তারা ভারতের প্রাচীন ঐতিহ্য, সমাজ, সংস্কৃতি, ধর্ম ইত্যাদির কথা তুলে ধরেছেন। যাদের মধ্যে উল্লেখযোগ্য হিসাবে আমরা পাবো এই যদুনাথ সরকার, তেমনি ভাবে আমরা পাবো নরেন্দ্র কৃষ্ণ সিংহ, তেমনি ভাবে দাদা ভাই নরোজির কথা। এই সমস্ত ঐতিহাসিকগণ তারা তাদের রচনা দৃষ্টিভঙ্গিতে ভারতের যে দেশীয় ইতিহাস রচনা দৃষ্টিভঙ্গি ঊনবিংশ শতকের বা বিংশ শতকের দিকে শুরু করেছিলেন, সেই ধারা ক্রমশ পরবর্তীকালে তাদের গতি হারিয়ে ফেলে। তবুও আমরা দেখা যায় আজকের দিনে যে ইতিহাস রচিত হচ্ছে সেটা এই দুটি দৃষ্টিভঙ্গিগতভাবে আমরা ভারতবর্ষের ইতিহাসের কথা পাই। তবে এক্ষেত্রে আমাদের বেশ কিছু সমস্যা রয়েছে, যাই হোক সেই সমস্যা থাকা সত্ত্বেও এই দুটি দৃষ্টিভঙ্গিতে আমরা দেখা যায় ইতিহাসটা রচিত হয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের অতীতের উত্তরাধিকার বা ইনহেরিটেন্স অফ দ্য পাস্ট। এরপরে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে ইতিহাস রচনার পদ্ধতিগত দিকগুলির কথা। যেমন সেটা পরের দিন আমরা আলোচনা করব।